যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়ায় পারমাণবিক বোমা হামলা চালানোর হুমকি উত্তর কোরিয়ার। যে কোনো ভুল পদক্ষেপ পিয়ংইয়ং এর ধ্বংস ডেকে আনবে, পাল্টা হুঁশিয়ারি সিওলের। পাকিস্তানের চারসাদ্দায় আত্মঘাতী বোমা হামলায় নিহত ৮। সন্ত্রাসী হামলার আশঙ্কায় ভারতের রাজধানী সহ ১০টি রাজ্যে সর্বোচ্চ সতর্কতা জারি। এবং সিরিয়ার আলেপ্পোতে মর্টার ও রকেট হামলায় নিহত ১৪। আঙ্কারাকে গোলা বর্ষণে উস্কানি দিচ্ছে জঙ্গি গোষ্ঠী জাভাত আল নুসরা, অভিযোগ রাশিয়ার। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি ওয়াহিদা স্বপ্না। ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যানে চলছে আওয়ামী লীগের জনসভা। আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখছেন। জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য দেওয়ার কথা রয়েছে। জনসভাস্থলে আছেন আমাদের রিপোর্টার শাহ আলী জয়। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন এই জনসভা মঞ্চে এসে উপস্থিত হয়েছেন, তখনই কিন্তু আসলে নেতাকর্মী এবং সমর্থকদের মধ্যে যে উচ্ছ্বাস, সেই উচ্ছ্বাস কিন্তু আরো বেড়ে গিয়েছে। আপনি জানেন যে ঐতিহাসিক ৭ই মার্চ আজ বাংলাদেশের এবং বাঙালির ইতিহাসের বাকবদলের একটি দিন, এবং এই দিনটিকে কিন্তু প্রতি বছরই উদযাপন করা হয়ে থাকে, পালন করা হয়ে থাকে। তারই ধারাবাহিকতায় কিন্তু আজকে এই জনসভা আয়োজন করা হয়েছে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে। এবং এই জনসভায় বিকেল ৩:৩০টার কিছু সময় পরে প্রধানমন্ত্রী এসে উপস্থিত হন, এবং এই মুহূর্তে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা কিন্তু ৭ই মার্চ এই দিবসটির তাৎপর্য এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসের নানা দিক তুলে ধরছেন আওয়ামী লীগ নেতাকর্মী এবং সমর্থকদের সামনে। সবটা আপনাকে জানিয়ে রাখি, এই আওয়ামী লীগ নেতাদের বক্তব্যে কিন্তু উঠে আসছে সমসাময়িক রাজনৈতিক ঘটনা প্রবাহের বিভিন্ন বিশ্লেষণ। আওয়ামী লীগ নেতারা বলছেন যে গত উপজেলা নির্বাচনে আওয়ামী লীগ ঐক্যবদ্ধ থাকায় যে ফল তারা অর্জন করতে পেরেছে, তারা আশা করছে যে আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনেও একই ধরনের ফলাফল যেন তাদের ঘরে ওঠে। সে লক্ষ্যে কিন্তু ঐক্যবদ্ধ থাকতে সকলকে কিন্তু সকল নেতাকর্মীর প্রতি কিন্তু আহ্বান জানানো হচ্ছে এই জনসভা থেকে। এবং স্বপ্না, আপনাকে আরো জানিয়ে রাখি যে আজকের এই জনসভায় কিন্তু সভাপতিত্ব করছেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলের সদস্য সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী, এবং কেন্দ্রীয় নেতারা এই মুহূর্তে বক্তৃতা করছেন। এবং এই কেন্দ্রীয় নেতাদের বক্তব্যের পর কিন্তু আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আজকের যিনি জনসভার প্রধান অতিথি, তিনি কিন্তু মঞ্চে উঠবেন এবং সেই বক্তব্য শোনার জন্য কিন্তু অধীর আগ্রহে অপেক্ষা করছেন এই ঐতিহাসিক এই সোহরাওয়ার্দী উদ্যানে আগত হাজারো হাজারো নেতাকর্মী এবং সমর্থকেরা। তো স্বপ্না, এই ছিল আমার কাছে সর্বশেষ খবরাখবর। স্বপ্না, আনন্দের মাস আবার কষ্টেরও মাস, এই মাস। দর্শক, ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যানে চলছে আওয়ামী লীগের জনসভা, আর সেখান থেকে আমাদের সাথে সরাসরি যোগ দিয়েছিলেন আমাদের সহকর্মী শাহ আলী জয়। চলে যাচ্ছি পরের খবরে। যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার যৌথ সামরিক মহড়ার জবাব হিসেবে তাদের ওপর নির্বিচারে পারমাণবিক বোমা হামলা চালানো হবে বলে হুমকি দিয়েছে পিয়ংইয়ং। সোমবার অনুষ্ঠেয় সামরিক মহড়ায় ৩ লাখ দক্ষিণ কোরীয় ও ১৫,০০০ মার্কিন সেনা অংশগ্রহণ করবে। দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা দপ্তর থেকেও হুঁশিয়ারি দিয়ে বলা হয়, উত্তরের যে কোনো ভুল পদক্ষেপ তাদের ধ্বংসের কারণ হতে পারে। কোনো নিয়মিত মহড়ার চিত্র নয় এটি। মার্কিন ও দক্ষিণ কোরীয় সেনারা সর্বকালের সবচেয়ে বড় যৌথ সামরিক মহড়ার প্রস্তুতি নিচ্ছে এবার। এই মহড়াকে সামনে রেখেই শনিবার থেকে দক্ষিণ কোরীয় উপকূলে ভিড়তে শুরু করেছে বিভিন্ন সামরিক সরঞ্জামবাহী যুক্তরাষ্ট্রের জাহাজ। কোরীয় সীমান্তে স্থিতিশীলতা ফেরাতেই সিউলের সঙ্গে যৌথভাবে এই মহড়া চালানো হচ্ছে বলে দাবি ওয়াশিংটনের। সোমবার থেকে শুরু হওয়া এই মহড়ায় দক্ষিণ কোরিয়ার ৩ লাখ ও যুক্তরাষ্ট্রের ১৫,০০০ সেনা সদস্য অংশগ্রহণ করবে বলে জানায় বিবিসি। ওয়াশিংটনের সঙ্গে সুর মিলিয়ে সিউলও জানায়, উত্তর কোরিয়ার যে কোনো সামরিক আগ্রাসন ঠেকাতে এই পদক্ষেপ নিয়েছে তারা। দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা দপ্তর জানায়, নিজ সেনাদের পরমাণু হামলার জন্য প্রস্তুত থাকতে বলে নিজেদের ধ্বংস ডেকে এনেছে পিয়ংইয়ং। এটা এযাবৎকালের সবচেয়ে বড় সামরিক মহড়া। এটা উত্তরের প্রতি এক ধরনের সতর্কবার্তা। তারা যদি সীমান্তে আগ্রাসন চালানোর চেষ্টা করে, তবে আমরাও হাত পা গুটিয়ে বসে থাকবো না। তাদের যে কোনো হামলার কড়া জবাব দিতে প্রস্তুত আমরাও।
중단해야 할 것입니다. এর পরপরই যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ায় পরমাণু হামলা চালানো হবে বলে হুমকি দেয় উত্তর কোরিয়া। এক বিবৃতিতে পিয়ংইয়ং জানায়, যৌথ মহড়ার মাধ্যমে সিউল ও ওয়াশিংটন আগ্রাসন চালানোর যে প্রস্তুতি নিচ্ছে তার জবাবেই এ হামলা চালানো হবে। পিয়ংইয়ং এর এ ধরনের হুমকি দেওয়ার ঘটনা নতুন নয়। গত সপ্তাহেই যে কোনো মুহূর্তে পরমাণু হামলা চালানোর জন্য নিজ সেনাদের প্রস্তুত থাকতে নির্দেশ দেন উত্তর কোরীয় নেতা কিম জং উন। তবে সত্যিকার অর্থেই পারমাণবিক লড়াইয়ের সামর্থ্য তাদের রয়েছে কিনা তা নিয়ে সামরিক বিশ্লেষকদের যথেষ্ট সন্দেহ রয়েছে। সঞ্জিদা ইসলাম, সময় সংবাদ। পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের চারসাদ্দায় আদালতের সামনে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ৮ জন নিহত হয়েছে। আহত হয়েছে প্রায় ২৭ জন। সোমবার চারসাদ্দা জেলার সাবকদর এলাকায় অবস্থিত আদালতের সামনে এ হামলা চালানো হয়। পুলিশ জানায়, হামলাকারী আদালতের ভেতরে ঢোকার চেষ্টা করছিল। এ সময় পুলিশ তাকে বাধা দিলে বোমা বিস্ফোরণ ঘটায় সে। এতে ঘটনাস্থলে ৩ পুলিশ কর্মকর্তা সহ অন্তত ৮ জন নিহত হন। হামলার দায় স্বীকার করেছে তেহরিক ই তালেবান। এ ঘটনায় ওই এলাকার আশপাশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে কর্তৃপক্ষ। সন্ত্রাসী হামলার আশঙ্কায় ভারতের রাজধানী দিল্লি সহ 10টি রাজ্যে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে দেশটির সরকার। এ পরিস্থিতিতে জরুরি নিরাপত্তা কর্মকর্তাদের নিয়ে জরুরি বৈঠকে বসেছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। ভারতীয় গণমাধ্যম জানায়, জঙ্গিরা পাকিস্তান থেকে গুজরাট দিয়ে প্রবেশ করে রাজধানীর বিভিন্ন এলাকায় মুম্বাই হামলার মতো হামলা চালাতে পারে বলে ধারণা করছেন ভারতীয় গোয়েন্দারা। এই জঙ্গিদের সংখ্যা 10 জন এবং তারা পাক জঙ্গি সংগঠন লস্কর ই তাইয়েবা অথবা জৈশ ই মোহাম্মদের হতে পারে বলেও গোয়েন্দাদের ধারণা। ইতোমধ্যে রাজ্যগুলোর বিভিন্ন স্থানে নিরাপত্তা জোরদার করা হয়েছে। প্রতিটি গুরুত্বপূর্ণ স্থানে বসানো হয়েছে তল্লাশি চৌকি। ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, সোমবার হিন্দুদের ধর্মীয় উৎসব শিবরাত্রি উপলক্ষে ভয়াবহ হামলা চালাতে পারে বলে নরেন্দ্র মোদীর নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালকে সতর্ক করেন পাকিস্তানি গোয়েন্দারা। আন্তর্জাতিক সময়ে আরও যা দেখবেন। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিকদের দলীয় ককাসে হিলারিকে পরাজিত করলেন স্যান্ডার্স। রিপাবলিকান প্রাইমারিতে ট্রাম্পকে হারালেন রুবিও। সিরিয়ার উত্তরাঞ্চলীয় আলেপ্পোতে মর্টার ও রকেট হামলায় অন্তত 14 জন নিহত ও 40 জনেরও বেশি আহত হয়েছে বলে জানিয়েছে সংবাদ মাধ্যম। কারা এই হামলা চালিয়েছে তা স্পষ্ট না হলেও আসাদ সরকারের অভিযোগ, আল নুসরা ফ্রন্ট সংশ্লিষ্ট জঙ্গিরা এর জন্য দায়ী। রুশ সেনা কর্মকর্তাদের দাবি, তুরস্কে রকেট হামলা চালিয়ে আঙ্কারাকে সিরিয়ায় গোলা বর্ষণের উস্কানি দিচ্ছে জঙ্গি গোষ্ঠী জাবহাত আল নুসরা। এদিকে সিরিয়া ও তুরস্কে কুর্দিদের ওপর তুর্কি সরকারের অব্যাহত অভিযানের প্রতিবাদে বিক্ষোভ করেছে ব্রিটেন প্রবাসী কয়েক হাজার কুর্দি। যুদ্ধবিরতির এক সপ্তাহ পেরোতে না পেরোতেই রোববার উত্তরাঞ্চলীয় আলেপ্পো শহরের শেখ মাকসুদ এলাকা মুহুর্মুহু মর্টার ও রকেট হামলায় কেঁপে ওঠে। গণমাধ্যম ও পর্যবেক্ষণ সংস্থাগুলো জানায়, কুর্দি অধ্যুষিত এলাকাটির একটি বাজারে অন্তত 70টি গোলা ছোড়া হয়। হামলায় নারী ও শিশু সহ নিহত হয় কমপক্ষে 14 জন, আহত হয় 40 জনেরও বেশি। হামলা কে চালিয়েছে তা জানা না গেলেও সরকার ও কুর্দি সংশ্লিষ্ট পক্ষগুলোর দাবি, জঙ্গি গোষ্ঠী আল নুসরা ফ্রন্টের কোনো অঙ্গ সংগঠন হামলার পেছনে দায়ী। এদিকে যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে কয়েক হাজার প্রবাসী কুর্দি সিরিয়ায় কুর্দিদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ প্রদর্শন করেছেন। বিক্ষোভ সমাবেশে সম্প্রতি সিরিয়ায় কুর্দি অবস্থানে তুরস্কের গোলাবর্ষণের তীব্র নিন্দা জানানো হয়। এ সময় বিক্ষোভকারীরা আইএসের উত্থানের জন্য তুরস্ককে দায়ী করেও স্লোগান দেয়। তুরস্কের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নিতে আহ্বান জানানো হয় সমাবেশ থেকে। মস্কোর দাবি, তুর্কি সামরিক বাহিনীকে কুর্দিদের ওপর হামলার অজুহাত তুলে দিতেই তুরস্কে গোলাবর্ষণ শুরু করেছে আল কায়েদা সংশ্লিষ্ট জঙ্গি সংগঠন জাবাত আল নুসরা। এ ঘটনায় তুরস্ক সিরিয়ায় সেনা পাঠাতে পারে এবং যুদ্ধবিরতি ভেস্তে যেতে পারে বলেও আশঙ্কা রুশ সেনা কর্মকর্তাদের। এদিকে কুর্দি গণমাধ্যমের খবর অনুযায়ী সিরিয়ার হাসাকা প্রদেশের কুর্দি নিয়ন্ত্রিত মেইলান ও তুর্কি সীমান্তবর্তী কোবানিতে 2টি বিমান ঘাঁটি নির্মাণের কাজ প্রায় শেষ করে ফেলেছে যুক্তরাষ্ট্র। মার্কিন জোটের সূত্রের বরাতে গণমাধ্যম আরও জানায়, ইতোমধ্যে ঘাঁটি দুটিতে ভারী সামরিক সরঞ্জাম জড়ো করতে শুরু করেছে মার্কিন সেনাবাহিনী। রঞ্জন শুভ্র, সময় সংবাদ। গত বছর মিশরের এক আইনজীবীকে হত্যার দায়ে মুসলিম ব্রাদারহুডের 14 জন সমর্থককে গ্রেফতার করেছে পুলিশ। গাজা নিয়ন্ত্রণকারী সংগঠন হামাসের সঙ্গে সংশ্লিষ্ট ওই 14 জনকে গ্রেফতারের বিষয়টি জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। 2015 সালের জুন মাসে রাজধানী কায়রোতে এক গাড়ি বোমা হামলায় নিহত হন 64 বছর বয়সী আইনজীবী হিশাম বারাকাত। ওই হামলার দায় কেউ স্বীকার না করলেও রোববার দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, তুরস্ক ভিত্তিক মিশরের পুরাতন ইসলামী সংগঠন ও হামাসের নির্দেশে ওই হত্যাকাণ্ড পরিচালনা করা হয়। তবে হামাস তাদের বিরুদ্ধে আনা এ অভিযোগ অস্বীকার করেছে।
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট দলের প্রার্থী বাছাইয়ে মেইন অঙ্গরাজ্যের দলীয় ককাসে হিলারি ক্লিন্টনকে পরাজিত করেছেন বার্নি স্যান্ডার্স। অন্যদিকে রিপাবলিকান দলের মনোনয়ন দৌড়ে পুয়ের্তো রিকো অঙ্গরাজ্যের দলীয় প্রাইমারিতে বিতর্কিত ডোনাল্ড ট্রাম্পকে হারিয়ে সহজ জয় পেয়েছেন আরেক মনোনয়ন প্রত্যাশী মার্কো রুবিও। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে চূড়ান্ত প্রার্থী বাছাই যতই এগিয়ে আসছে ততই যেন নিজেদের অবস্থান আরও সুদৃঢ় করছেন ডেমোক্রেটিক ও রিপাবলিকান দলের হেভিওয়েট প্রার্থীরা। একের পর এক দলীয় ককাস আর প্রাইমারি শেষে নিজেদের মধ্যে ব্যবধান কমিয়ে মনোনয়ন দৌড়ে লড়াই জমিয়ে তুলছেন প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা। সোমবার ডেমোক্রেটিক দলের প্রার্থী বাছাইয়ে মেইন অঙ্গরাজ্যের দলীয় ককাসে হিলারি ক্লিন্টনকে পরাজিত করেন বার্নি স্যান্ডার্স। প্রায় 65% ভোট পেয়ে সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারিকে পরাজিত করেন ভারমন্টের এই প্রবীণ সিনেটর। অন্যদিকে পুয়ের্তো রিকো অঙ্গরাজ্যের দলীয় প্রাইমারিতে রিপাবলিকান দলের মনোনয়ন প্রত্যাশী বিতর্কিত সমালোচিত ধনাঢ্য ব্যবসায়ী ডোনাল্ড ট্রাম্পকে পরাজিত করেছেন মার্কো রুবিও। প্রায় 75% ভোট পেয়ে সহজ জয় পান তিনি। এটা ছিল সবার জন্য উন্মুক্ত একটি প্রাইমারি, শুধু রিপাবলিকানরা নয়, যে কেউ এখানে ভোট দিতে পেরেছেন। আমি এখানে জয়লাভ করেছি কারণ আমি আমার দলের রক্ষণশীল নীতিকে মানুষের কাছে পৌঁছে দিতে পেরেছি। যে নীতির উপর দাঁড়িয়ে আমি বড় হয়েছি, এখানকার মানুষ আজ তা গ্রহণ করেছে। গত কয়েক সপ্তাহ ধরেই ডোনাল্ড ট্রাম্প এবং টেড ক্রুজ রিপাবলিকান দলের মনোনয়ন প্রক্রিয়াকে দুই ব্যক্তির লড়াইয়ে পরিণত করলেও পুয়ের্তো রিকো সহ দুটি প্রাইমারিতে জয়ের ফলে নিজেকে বেশ ভালোভাবেই প্রতিযোগিতায় ফিরিয়ে এনেছেন 44 বছর বয়সী মার্কো রুবিও। এদিকে মনোনয়ন প্রক্রিয়ার অংশ হিসেবে মঙ্গলবার মিশিগান এবং মিসিসিপি অঙ্গরাজ্যে ডেমোক্র্যাট এবং রিপাবলিকান দলের প্রাইমারিকে সামনে রেখে রোববার ডেট্রয়েটে 3টি আফ্রিকান আমেরিকান গির্জা পরিদর্শন করেন ডেমোক্র্যাট দলের মনোনয়ন প্রত্যাশী হিলারি ক্লিন্টন। মঙ্গলবারের প্রাইমারিতে আমি আপনাদের সহায়তা চাই। অতীতে নানা ঘাত প্রতিঘাত মোকাবেলা করে মিশিগান সবসময় দৃঢ়তার পরিচয় দিয়েছে। এবার মঞ্চ প্রস্তুত। আমি প্রেসিডেন্ট হয়ে উন্নয়ন কর্মকাণ্ড এগিয়ে নেওয়ার পাশাপাশি এখানকার মানুষের পূর্ণ মর্যাদা নিশ্চিত করতে চাই। মিশিগান এবং মিসিসিপি ছাড়াও মঙ্গলবার হাওয়াই এবং আইডাহো অঙ্গরাজ্যে রিপাবলিকান দলের প্রার্থী বাছাইয়ের প্রাইমারি অনুষ্ঠিত হবে। অন্য কর্মকার, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়ে আরও যা দেখবেন। যুক্তরাজ্যের আকাশে মেরু রশ্মির অরোরা বরলিস এর দৃষ্টি নন্দন দৃশ্য। সৌরঝড়ের ফলেই এর সৃষ্টি, ধারণা আবহাওয়াবিদদের। চীনের উত্তর পূর্বাঞ্চলের একটি কয়লা খনিতে গ্যাস লিক হয়ে 12 জন শ্রমিকের মৃত্যু হয়েছে। রোববার চীনের জিলিন প্রদেশের কয়লা খনিতে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর 316 জন উদ্ধারকর্মী ও 46 জন মেডিকেল স্টাফ খনিতে আটকে পড়া শ্রমিকদের উদ্ধারে অভিযান চালায়। এ পর্যন্ত 1 জন শ্রমিককে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। অন্যদিকে খনির ভেতরে আটকে পড়া 12 জনের মৃত্যুর বিষয়টি জানিয়েছে উদ্ধারকর্মীরা। তবে কি কারণে এই দুর্ঘটনা ঘটেছে তার প্রকৃত কারণ জানা যায়নি। এ ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ইউক্রেনে রুশ দূতাবাসের সামনে বিক্ষোভ করেছে শত শত ইউক্রেনীয়। রাশিয়ায় 2 বছর ধরে বন্দী ইউক্রেনীয় পাইলট নাদিয়া সাবচেনকার মুক্তির দাবিতে তারা এ বিক্ষোভ করে। বিক্ষোভকারীরা এ সময় দূতাবাসের দিকে পাথর ও ডিম ছুড়তে থাকে। এ সময় তারা দূতাবাসের কয়েকটি জানালা ও গাড়ি ভাঙচুর করে। পাইলট নাদিয়ার বিরুদ্ধে রাশিয়ার সীমান্ত অবৈধভাবে অতিক্রম এবং 2 সাংবাদিককে হত্যার অভিযোগ এনে 2 বছর ধরে পুলিশি হেফাজতে রেখেছে রাশিয়া। ইউক্রেনীয়দের দাবি, নাদিয়াকে অপহরণ করে রাশিয়ায় পাচার করা হয়েছে। বিনা বিচারে আটক রাখার বিরুদ্ধে নাদিয়া 83 দিন অনশন করেন। ইকুয়েডরের দক্ষিণাঞ্চলে টাঙ্গুরাহুয়া আগ্নেয়গিরি থেকে অগ্নুৎপাতের ঘটনায় ধোঁয়া ও ছাই বের হতে শুরু করেছে। রোববার রাতে ভয়ানক বিস্ফোরণের কারণে আগ্নেয়গিরিটি থেকে অগ্নুৎপাত শুরু হয়। বিশেষজ্ঞদের ধারণা, অগ্নুৎপাতের ভয়াবহতা আরও বাড়তে পারে। এই অবস্থায় ওই এলাকায় দ্বিতীয় সর্বোচ্চ সতর্কতা জারি করেছে দেশটির ঝুঁকি ব্যবস্থাপনা কর্তৃপক্ষ। ইকুয়েডরের ভূপ্রাকৃতিক ইনস্টিটিউট জানায়, আগ্নেয়গিরিটি থেকে প্রায় 2500 মিটার উচ্চতা পর্যন্ত ধোঁয়া ও ছাই উদ্গীরণ হতে পারে। এর আগে শেষবার 1999 সালে আগ্নেয়গিরিটি অগ্নুৎপাতের ঘটনা ঘটে। ইকুয়েডরের মোট 84টি আগ্নেয়গিরির মধ্যে 24টি জীবিত। এজিয়ান সাগরে নৌকাডুবিতে 3 শিশুসহ 25 অভিবাসীর মৃত্যু হয়েছে। জীবিত উদ্ধার করা হয়েছে অন্তত 15 জনকে। অভিবাসী বহনকারী ওই নৌকাটি তুরস্ক থেকে গ্রিস উপকূলে যাওয়ার পথে ডিডিম উপকূলের কাছে দুর্ঘটনার কবলে পড়ে। এ সময় তুর্কি উপকূল রক্ষীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে ওই 15 জনকে উদ্ধার করে।
ধারণ ক্ষমতার অতিরিক্ত যাত্রী ওঠানোর কারণে এবং ঢেউয়ের তোড়ে নৌকাটি উল্টে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে। আন্তর্জাতিক অভিবাসন সংস্থার তথ্যানুযায়ী প্রতিদিন গড়ে 2000 অভিবাসী তুরস্ক হয়ে গ্রিসে প্রবেশ করে। মার্চের প্রথম 3 দিনে এজিয়ান সাগর থেকে উদ্ধার করা হয় 321 অভিবাসীকে। ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো মুসলিম দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন ইসরায়েল ফিলিস্তিন দ্বন্দ্ব নিরসনে কাজ করতে। মধ্যপ্রাচ্যের শান্তি প্রক্রিয়া নিয়ে আলোচনা করতে সোমবার ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় বৈঠক করেছে ওআইসি অন্তর্ভুক্ত দেশগুলো। সম্মেলনে জোকো উইদোদো বলেন, প্রতিনিয়ত ফিলিস্তিনের পরিস্থিতি খারাপ হচ্ছে, যা নিয়ে পুরো বিশ্ব চিন্তিত। এছাড়াও তিনি ইসরায়েলের আগ্রাসন নীতির সমালোচনা করেন। সোমবার অর্গানাইজেশন অব ইসলামিক কোঅপারেশন ওআইসির সম্মেলনের বক্তব্যে তিনি এসব কথা বলেন। ওআইসির সদস্য দেশগুলো ছাড়াও জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যরা অংশ নেয় এই সম্মেলনে। OIC, please kindly proceed to the area of the photo session at the lobby. ইরানের ধর্নাঢ্য ব্যবসায়ী বাবাক জানজানি সহ 3 জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন দেশটির আদালত। নিজস্ব প্রতিষ্ঠান থেকে রপ্তানিকৃত তেলের ওপর ধার্য করা বিপুল পরিমাণ রাজস্ব ফাঁকি দেওয়ার অভিযোগে 2013 সালে তাকে আটক করা হয়। এছাড়া ইরানের তেল বাণিজ্যের ওপর পশ্চিমা নিষেধাজ্ঞা উপেক্ষা করায় বাবাককে কালো তালিকাভুক্ত করে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন। তবে শুরু থেকেই এসব অভিযোগ অস্বীকার করে আসছেন 42 বছর বয়সী এই ধনকুবের। বাবাকের বিরুদ্ধে প্রতারণা ও অর্থনৈতিক অপরাধের অভিযোগ আনা হয়েছে। অপর 2 জনকে মৃত্যুদণ্ডের পাশাপাশি আত্মসাৎ করা অর্থ ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। এ রায় রাজনৈতিকভাবে প্রভাবিত বলে উল্লেখ করেন বাবাকের আইনজীবী। সম্প্রতি মিয়ানমারে 9 কোটি 90 লাখ বছরের পুরনো ফসিলের সন্ধান পাওয়া গেছে। ক্রিটেসিয়াস যুগের এই ফসিলগুলো সম্পূর্ণ অবিকৃত অবস্থায় পাওয়া গেছে বলে দাবি করছেন বিজ্ঞানীরা। এমনকি অফসিলযোগ্য অঙ্গাণুও অবিকৃত রয়েছে বলে জানিয়েছেন জীবাশ্মবিদরা। 12টি বিরল প্রজাতির টিকটিকির এই ফসিলগুলো প্রাগৈতিহাসিক ক্রিটেসিয়াস যুগের উষ্ণ ও খর আবহাওয়ার জীবদের জীবন সম্পর্কে ধারণা দেবে। এ প্রজাতির সর্বশেষ পাওয়া ফসিলের চেয়ে প্রায় 2 কোটি 4 লক্ষ বছরের পুরনো মিয়ানমারের এই ফসিলগুলো। যুক্তরাজ্যের আকাশে দেখা মিলল মেরুরশ্মি বা অরোরা বোরোলিস এর দৃষ্টিনন্দন দৃশ্যের, যা নর্দার্ন লাইট নামেই সুপরিচিত। রোববার রাতে বিরল এ দৃশ্য দেখার সুযোগ পায় স্কটল্যান্ড ও আয়ারল্যান্ডের উত্তরাঞ্চলের অধিবাসীরা। ওয়েলস ও স্ট্যাফোর্ডশায়ার কাউন্টি থেকেও এর কিছু অংশ দেখা যায়। কয়েক ঘন্টা ধরে দেখা যাওয়া এই দুর্লভ দৃশ্যের ছবি তুলে অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেন। আবহাওয়াবিদরা মনে করেন সৌরঝড়ের ফলেই মেরুরশ্মি বা অরোরা বোরোলিস দৃশ্যমান হয়ে ওঠে। Over Trondheim just a few days ago. So how do the northern lights come about? Well, energy from the sun is carried 93 million miles to Earth in a solar wind. As the electrically charged particles approach Earth, they hit our planet. এ পর্যায়ে আবারও জানিয়ে দিচ্ছি আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো। যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়ায় পারমাণবিক বোমা হামলা চালানোর হুমকি উত্তর কোরিয়ার। যে কোনো ভুল পদক্ষেপ পিয়ংইয়ং এর ধ্বংস ডেকে আনবে, পাল্টা হুঁশিয়ারি সিওলের। পাকিস্তানের 4 সাদ্দায় আত্মঘাতী বোমা হামলায় নিহত 17। সন্ত্রাসী হামলার আশঙ্কায় ভারতের রাজধানী সহ 10টি রাজ্যে সর্বোচ্চ সতর্কতা জারি। এবং সিরিয়ার আলেপ্পোতে মর্টার ও রকেট হামলায় নিহত 14। আঙ্কারাকে গোলা বর্ষণে উস্কানি দিচ্ছে জঙ্গি গোষ্ঠী জাবহাত আল নুসরা, অভিযোগ রাশিয়ার। এই ছিল আন্তর্জাতিক সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv আর সঙ্গে থাকুন সময়ের।